গল্পের শুরু হয় সমুদ্রের বুকে চলা একটি বড় জাহাজ থেকে। সেখানে সোফিয়া নামে এক গবেষক তার দলের সাথে প্রশান্ত মহাসাগরে পরিবেশ দূষণের উপর ডকুমেন্টারি বানাচ্ছিল। তখনই তার দুজন সঙ্গী আতঙ্কিত হয়ে তার কাছে আসে এবং বলে যে তারা সমুদ্রের নিচ থেকে একটি সিগন্যাল পেয়েছে। এ কথা শোনার সাথে সাথেই সোফিয়ার টিম প্রস্তুতি নিয়ে সমুদ্রের গভীরে নেমে পড়ে। ওদের মধ্যে সোফিয়া স্বামী ক্রিসও ছিল, আর সোফিয়া একজন সঙ্গীকে নিয়ে তাদের মনিটরের সাহায্যে দেখছিল। তখনই সোফিয়া মনিটরে দেখে যে সিগন্যালটি লিলিথ নামের একটি হাঙরের গায়ে থাকা ট্র্যাকার থেকে আসছে। ট্র্যাকারটি ওরাই ওই হাঙরের গায়ে লাগিয়েছিল, আর ও এখন সোফিয়ার দলের দিকেই আসছে। সমুদ্রের আবর্জনা এড়িয়ে সোফিয়ার টিম এগিয়ে গিয়ে দেখে যে একটি নীল তিমির বাচ্চা জালে আটকে মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল বাচ্চাটির অর্ধেক শরীরই গায়েব। তারা সেই তিমির কাছে গিয়ে দেখল যে তিমির শরীরে কোনো বিশাল দানবের দাঁতের দাগ। অল্প সময়ের মধ্যে ক্রিসের চারপাশে অনেকগুলো হাঙর ঘুরতে শুরু করে, যা দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক তখনই তাদের পাশ দিয়ে সেই ভয়ানক হাঙরটি বেরিয়ে যায়। সবাই এত বড় হাঙর দেখে স্তব্ধ হয়ে যায়। ক্রিস সোফিয়াকে জিজ্ঞেস করে, এটি কি সেই হাঙর? কিন্তু সোফিয়া অবাক হয়ে বলে, এখানে তো লিলিথ থাকার কথা ছিল, আর 3 মাস আগে সে মাত্র 2.5 মিটারের ছিল। তখনই ক্রিসের নজর হাঙরটির গায়ে থাকা ট্র্যাকারের ওপর পড়ে, যা দেখে সবাই বুঝে যায় যে এটিই লিলিথ, যা প্রায় 10 মিটার লম্বা হয়ে গিয়েছিল। লিলিথের আকার দেখে ক্রিস ভাবে যে তাকে দ্রুত জাহাজে ফিরে যাওয়া উচিত। কিন্তু এদিকে সোফিয়া ক্রিসকে লিলিথের নমুনা সংগ্রহ করতে বলে, কারণ সে জানতে চেয়েছিল যে লিলিথ এত দ্রুত কিভাবে এত বড় হয়ে গেল। এরপরে যখন ক্রিস নমুনা নেওয়ার জন্য তার শরীরে ইঞ্জেকশন দেয়, তখন ব্যথার কারণে লিলিথ সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছিল, তাই ক্রিস এবং তার দল সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। কিন্তু তখনই লিলিথ আবার ফিরে আসে এবং তাদের ওপর আক্রমণ করে। দেখতে দেখতে সে সবাইকে একে একে খেয়ে ফেলে। সোফিয়া এটা দেখে ক্রিসকে বাঁচানোর জন্য দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পানিয়ে নেমে সে শুধু ক্রিসের কাটা হাতটাই দেখতে পায়। এটি দেখে পুরোপুরি ভেঙে পড়ে এবং লিলিথের আক্রমণ থেকে বাঁচতে জাহাজের দিকে যেতে থাকে। কিন্তু সোফিয়া জাহাজে ওঠার আগেই লিলিথ তার সামনে চলে আসে এবং সোফিয়ার ওপর দ্রুত আক্রমণ শুরু করে। সোফিয়া লিলিথের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারলেও একটি জালে আটকে লিলিথের সাথেই সমুদ্রের গভীরতায় চলে যেতে থাকে, যেখানে পানির চাপের কারণে তার কান থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু তবুও সে কোনো মতে নিজেকে সেই জাল থেকে মুক্ত করে এবং পানির বাইরে আসতে সক্ষম হয়। 3 বছর পরে প্যারিসের শিন নদীতে দুটি ছেলে কিছু খুঁজছে। তাদের বিশ্বাস ছিল যে এই নদী থেকে তারা মূল্যবান কিছু অবশ্যই পাবে। হঠাৎ তাদের জালে ভারী কিছু আটকে যায়। এটি দেখে তারা দ্রুত জাল বাইরে তুলতে শুরু করে এবং জালটি উপরে উঠিয়ে তারা পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ জালে একটি মিসাইল আটকে ছিল। এটি দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত পুলিশকে ডাকে। পুলিশ এসে নদী তল্লাশি শুরু করে এবং তখন আদিল নামের একজন অফিসার সাংবাদিককে বলে যে ভয়ের কিছু নেই, এখন পর্যন্ত নদী থেকে অনেক মিসাইল এবং প্রচুর বোমা পাওয়া গেছে, তবে এগুলো সবই অকেজো হয়ে গিয়েছে। সাংবাদিক জিজ্ঞেস করে, এত বোমা প্যারিসের এই নদীতে কিভাবে এলো? আদিল বলে, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, যা পানিতে ভেসে এই নদীতে চলে এসেছে। এরপর আমরা সোফিয়াকে দেখি, যে হাঙরের ওপর গবেষণা ছেড়ে দিয়েছিল এবং এখন সে বাচ্চাদের সামুদ্রিক প্রাণীদের জীবন সম্পর্কে শিক্ষা দেয়। সোফিয়া যখন বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, তখনই এক দুষ্টু বাচ্চা তাকে বিদ্রূপ করে বলে, এইসব করতে গিয়েই তো আপনার পুরো দল শেষ হয়ে গিয়েছে, তারপরও আপনি আমাদের জ্ঞান দিচ্ছেন। এই কথা শুনে সোফিয়ার খুব খারাপ লাগে এবং সে বিষণ্ণ হয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু তখনই মিকা নামের এক মেয়ে তার পথ আটকায়। সোফিয়া তাকে এড়িয়ে যাওয়ার উপক্রম করতেই মিকা বিকন 7 উচ্চারণ করে। এই নাম শুনে সোফিয়া পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এটি সেই ট্র্যাকারের নাম ছিল যা তারা লিলিথের ওপর লাগিয়েছিল। এরপর মিকা সোফিয়াকে তাদের সংস্থায় নিয়ে যায়, যেখানে তারা হাঙর নিয়ে গবেষণা করত। মিকা জানায় যে সোফিয়া তাদের রোল মডেল এবং তার গবেষণার কারণেই তারা অনেক কিছু করতে পেরেছে। এরপর বেন তাকে লিলিথের অবস্থান জানায়। সে এখন সিন নদীতে চলে এসেছে, কিন্তু সোফিয়ার তাদের কথায় কোনো বিশ্বাসই ছিল না, কারণ তার মতে লিলিথ মিষ্টি পানিতে বেঁচে থাকতে পারে না। তখন মিকা তাকে বলে যে জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো লিলিথ এখানে চলে এসেছে এবং আমাদের তাকে যে কোনো মূল্যে সমুদ্রের গভীর পানিতে ফেরত পাঠাতে হবে, তা না হলে সিন নদীর মিঠা পানিতে এর মৃত্যু হতে পারে। মিকা বলল যে সোফিয়াকে এই কাজে তাকে সাহায্য করতে হবে। সোফিয়া সাহায্য করতে অস্বীকার করে এবং সোজা নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে সে তার ল্যাপটপে তাদের টিমের ভিডিওগুলো দেখতে শুরু করে। লিলিথের হাতে ক্রিসের মৃত্যুর শেষ ভিডিওটা দেখে সে আবেগপ্রবণ হয়ে যায়। এরপরে ল্যাপটপে লিলিথের লোকেশন দেখা মাত্রই সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ লিলিথ সত্যি সিন নদীতে চলে এসেছে এবং প্যারিসের মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। তাই সোফিয়া লিলিথকে ধরার সিদ্ধান্ত নেয়। সে
সেই রাতেই মিকা এবং বেন লিলিথের অবস্থান অনুসরণ করে সিন নদীতে পৌঁছায়। মিকা পানিতে ডুব দিলে সেখানে সাম্প্রতিক সময়ে বিধ্বস্ত একটি গাড়ি পায়, যার ওপর কোনো বিশাল প্রাণীর দাঁতের দাগ ছিল। ওদিকে ওপরে বেন পুলিশকে আসতে দেখে দ্রুত মিকার দড়ি টানতে শুরু করে, কিন্তু মিকা সেই দড়ি খুলে দিয়েছিল। তবে পুলিশের ভয়ে বেন বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিকা পানিতে ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পেয়ে দ্রুত উপরে উঠে আসা মাত্রই পুলিশের হাতে ধরা পড়ে এবং পুলিশ মিকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাথে নিয়ে যায়। এরই মধ্যে সোফিয়া লিলিথকে ট্র্যাক করতে করতে সেই জায়গায় পৌঁছায় যেখানে থেকে পুলিশ মিকাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন আদিল বোট নিয়ে এক জায়গায় যায় যেখানে তার বন্ধু অ্যাডউইড অপেক্ষা করছিল। আদিল তাকে কিছু জিনিস দিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। একটু পরেই সোফিয়া সেই জায়গায় পৌঁছালে কাউকে দেখতে পায় না, কিন্তু অ্যাডউইডের কুকুর সেই পানি দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করছিল। সোফিয়ার মনে সন্দেহ হচ্ছিল যেন এখানে খারাপ কিছু ঘটেছে। এ সময় পানিতে একটি হাঙরের পাখনা দেখা যায়। সকালে থানায় জিজ্ঞাসাবাদের সময় মিকা জানায় যে সিন নদীতে একটা বিরাট হাঙর আছে, সে সেটাই দেখতে গিয়েছিল, কিন্তু আদিল ওর কথা বিশ্বাস করে না। ইতিমধ্যে নদীর ধারে সোফিয়া যখন লিলিথকে ট্র্যাক করছিল তখনই হঠাৎ আদিলের ফোন আসে এবং একটু পরে আদিল তার সাথে দেখা করতে আসে। আসলে মিকাই আদিলকে ফোন করতে বলেছিল। কিছুক্ষণ পরে আদিল নদীতে পাওয়া অ্যাডউইডের মৃতদেহ ওদের দেখালো, যার অর্ধেক শরীর গায়েব ছিল। সে সোফিয়াকে জিজ্ঞেস করে এর ওপর কি হাঙর আক্রমণ করেছে। সোফিয়া কিছু সময় দেখার পর নিশ্চিত করে যে এর ওপর লিলিথই আক্রমণ করেছে। এরপর আদিল মিকা এবং সোফিয়াকে পুলিশ প্রধানের সাথে পরিচয় করিয়ে দেয়। সোফিয়া তাকে জানায় যে সিন নদীতে একটি প্রাণঘাতী হাঙর ঘুরছে, কিন্তু অন্যদের মতো পুলিশ প্রধানও তাকে বিশ্বাস করে না। সে মনে করে অ্যাডউইডের মৃত্যু বোটের ব্লেডে আটকে হয়েছে। সেই সাথে আদিলকে সেই হাঙরের প্রমাণ আনার নির্দেশ দেয়। এরপর আদিল চিফের নির্দেশে একটি দল তৈরি করে সিন নদীতে হাঙর নিশ্চিত করতে রওনা হয়। আদিল সোফিয়াকেও সাথে নিয়ে নেয়। এরপর তারা সবাই লিলিথের অবস্থানের দিকে এগোতে শুরু করে। লোকেশনে পৌঁছানোর পর বাকিরা নদীর গভীরে নেমে পড়ে। সোফিয়া এবং আদিল তাদের উপর থেকে গাইড করতে শুরু করে। এ সময় মিকাও সেখানে পৌঁছে যায়, কিন্তু মিকা ভাবে যে এই লোকেরা সেই হাঙরটিকে ধরে মেরে ফেলবে। তাই সে বেনকে কল করে এবং দ্রুত হাঙরের গায়ে লাগানো ট্র্যাকারটি ডিসকানেক্ট করতে বলে। বেন বলে যে যদি তারা ট্র্যাকারটি ডিসকানেক্ট করে দেয় তবে সেটিকে পুনরায় কানেক্ট করা অসম্ভব হবে। তবুও মিকার অনুরোধে বেন সেই ট্র্যাকারটি ডিসকানেক্ট করে দেয়। পুলিশ টিম পানির গভীরে হাঙরের খোঁজ করতে থাকে এবং সন্দেহজনক কিছু একটা দেখতে পায়। তখনই হঠাৎ সোফিয়ার ট্র্যাকারে সেই হাঙরের লোকেশন আসা বন্ধ হয়ে যায়। এতে সোফিয়া একেবারে হতবাক হয়ে যায়। ও বুঝতে পারছিল না আসলে কি হলো। তখনই পানির নিচে তারা বিশাল কোনো প্রাণীর উপস্থিতি টের পায়। এটি দেখে আদিল তৎক্ষণাৎ তার টিমকে দড়ির সাহায্যে উপরে টেনে তোলা শুরু করে এবং কোনো বিপদ ঘটার আগেই তারা উপরে নৌকায় উঠে আসে। তবে সবাই খুব আতঙ্কিত ছিল, কারণ তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে পানিতে অবশ্যই কোনো বিশাল প্রাণী আছে। তখন ওরা স্ক্যানার ডিভাইস চেক করে নিশ্চিত হয় যে পানির নিচে প্রায় 20 মিটার লম্বা একটি হাঙর ঘুরে বেড়াচ্ছে। তখন আদিল সোফিয়াকে সন্দেহ করে যে সেই লোকেশনটি বন্ধ করেছে, তাই সে সোফিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সোফিয়া রাগান্বিত হয়ে মিকার অফিসে যায় এবং সেই ট্র্যাকার বন্ধ করার জন্য তার উপর খুব চিৎকার করতে শুরু করে। উত্তরে মিকা বলে যে পুলিশরা হাঙ্গরটিকে মেরে ফেলবে আর আমি ওকে নিরাপদে সমুদ্রে পৌঁছে দিতে চাই। তখন সোফিয়া বলে সেই হাঙ্গর কাউকেই নিজের বন্ধু মনে করে না। 3 বছর আগে আমিও চেষ্টা করেছিলাম এবং তখন কি হয়েছিল তা তুমি ভালো করেই জানো। এর উত্তরে মিকা বলে যে ওটা তোমারই ভুল ছিল, তোমার সেই হাঙ্গরের কাছে যাওয়া উচিত ছিল না। কিন্তু এটি শুনে সোফিয়া রেগে সেখান থেকে চলে যায়। এখন এরপর মিকা লিলিথকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করতে শুরু করে এবং একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে যদি তারা মিকার সাহায্য না করে তবে পুলিশ লিলিথকে মেরে ফেলবে। এজন্য সে সবাইকে এক জায়গায় আসতে বলে এবং এই ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়। অন্যদিকে আদিল পুলিশ চিফকে বোঝায় যে আমাদের সেই নদীটি জনসাধারণের জন্য বন্ধ করতে হবে। উত্তরে চিফ আদিলকে বলে যে 1 সপ্তাহ পর এখানে অনেক বড় একটি সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে, এজন্য শহরে অনেক মানুষের আগমন হবে, তাই কোনোভাবেই এটা করা সম্ভব হবে না। এরপর হতাশ মনে আদিল নিজের ঘরে এসে সোশ্যাল মিডিয়ায় সোফিয়ার ভিডিও দেখতে শুরু করে। সেই ভিডিওগুলো থেকে সে সোফিয়ার টিম এবং তার স্বামীর সাথে হওয়া সেই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারে এবং সে নিজের ভুল বুঝতে পারে। তাই পরের দিন আদিল সোফিয়ার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং সে সোফিয়াকে মেয়রের সাথে মিটিংয়ে যেতে বলে। কিছুক্ষণ পরেই মিটিং শুরু হয়। পুলিশ চিফ মেয়রকে জানায় যে সিন নদীতে একটি খুব বিপজ্জনক হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেয়র তার কথাগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে বলে কিছুদিনের মধ্যেই এখানে সাঁতার চ্যাম্পিয়নশিপ হবে এবং সারা বিশ্ব থেকে রিপোর্টাররা এখানে আসবে। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতে চলেছে। এটার উপর প্যারিস শহরের ভবিষ্যৎ নির্ভর করছে, তাই এই ইভেন্টটি একদমই থামানো সম্ভব না। এজন্যে সে তাদের ইভেন্টের আগেই হাঙ্গরটিকে যে কোনো মূল্যে সিন নদী থেকে বের করে ফেলতে বলে। এজন্যে আদিল তার পুলিশ ফোর্সকে নিয়ে কাজে নেমে পড়ে এবং সোফিয়াকেও তার টিমে অন্তর্ভুক্ত করে নেয়। আদিল সোফিয়ার কাছে তার পরিকল্পনা জানতে চায়। উত্তরে
সোফিয়া তাদের জানায়, আমরা হাঙ্গরটিকে ট্র্যাপ করার পর সেটিকে অচেতন করে এখান থেকে বের করে সমুদ্রে ছেড়ে আসব। এরপরে সবাই দ্রুত নিজেদের কাজে লেগে যায়। তখনই বেন খুবই আতঙ্কিত অবস্থায় সেখানে এসে পৌঁছায়। সে সবাইকে জানাল যে মিকা পাগল হয়ে গেছে। সে অন্য সমাজসেবীদের সাথে মিলে লিলিথকে সমুদ্রে পাঠাতে চায়। সাথে এও বলে যে সে পুনরায় সেই ট্র্যাকারটি অ্যাক্টিভেট করে নিয়েছে, যার ফলে হাঙ্গরের সঠিক লোকেশন জানতে পেরেছে এবং তারা সবাই আজ রাতে সেই জায়গায় জড়ো হতে চলেছে। সেই জায়গার নাম ক্যাটাকম। এটি প্যারিসের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যা অনেক আগে তৈরি করা, এবং এটি পুরা প্যারিস শহরকে নিচ থেকে ঘিরে রয়েছে। এরপরে বেন সোফিয়ার ল্যাপটপেও ট্র্যাকারটি অন করে দিয়ে সেখান থেকে চলে যায়। অল্পক্ষণেই ওরা আন্ডারগ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর গিয়ে বোট রেখে ওরা ট্র্যাকার দেখে সামনে হেঁটে এগোতে থাকে। অন্যদিকে মিকা বাকি সমাজসেবীদের সাথে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। ইতিমধ্যে সে পানিতে সোনার একটা স্পেশাল সাউন্ড সিস্টেম নিয়ে নেমে যায়। তার বিশ্বাস ছিল যে সোনারের সাহায্যে লিলিথ সমুদ্রে ফিরে যাবে। তখনই সেখানে পুলিশ বাহিনী পৌঁছে যায় ও আদিল সবাইকে পানি থেকে দূরে সরে যেতে বলে। কিন্তু মিকা পুলিশের নির্দেশ অমান্য করে, তাই সোফিয়া এসে ওকে পানি থেকে ওঠার জন্য অনুরোধ করতে থাকে। তখনই বিশাল আকৃতির লিলিথ সেখানে চলে আসে। তাকে দেখে উপস্থিত লোকেরা ভয় পেয়ে যায়। তখন পাশ থেকে হাঙ্গরের একটা ছোট বাচ্চা মিকার কাছে আসে। বাচ্চাটিকে মিকা হাত দিয়ে ছুঁতে শুরু করে, কিন্তু সোফিয়া তাকে এটা করতে নিষেধ করে, কারণ এতে লিলিথ রেগে যাবে। কিন্তু মিকা তার কথা শোনে না আর বলতে থাকে এরা অযথাই কাউকে ক্ষতি করে না। তখনই হঠাৎ লিলিথ পানিতে ডুব দেয়, আর এটা দেখে সোফিয়া চিৎকার করে মিকা উপরে উঠে আসতে বলে। আর বিপদ বুঝতে পেরে আদিল দ্রুত মিকাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু আদিল মিকাকে বাঁচানোর আগেই লিলিথ মিকার উপর আক্রমণ করে এবং তাকে সেখানেই খেয়ে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে লোকেরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে আর একে একে পানিতে পড়তে থাকে। আর লিলিথ তার দলবল নিয়ে একে একে সবাইকে শিকারে পরিণত করতে থাকে। পুলিশ ওদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাকি লোকদের সাথে কিছু পুলিশ অফিসারও হাঙ্গরের শিকারে পরিণত হয় এবং বেনকেও একটি হাঙ্গর খেয়ে ফেলে। এত লোককে মরতে দেখে আদিল রাগে হাঙ্গরের ওপর গুলি চালাতে শুরু করে। ফলে হাঙ্গরেরা সেখান থেকে পালিয়ে যায়। যারা বেঁচে ছিল তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু এত মানুষকে মরতে দেখে সোফিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। তখন আদিল তার কাছে এসে তাকে বোঝায়, তোমার এতে কোনো ভুল ছিল না, কারণ তুমি তো তাদের সাহায্য করতে চেয়েছিলে। এরপর সেখানে একজন অফিসার এসে আদিলকে কিছু জানায়, যা শুনে তারা সবাই আবার সেখানে ফিরে যায়, যেখানে তারা হাঙ্গরের একটি ছোট বাচ্চা পায়, যা আদিলের গুলির কারণে মারা গিয়েছিল। এরপর তারা হাঙ্গরটিকে ল্যাবে নিয়ে আসে। সোফিয়া সেই হাঙ্গরের ওপর গবেষণা শুরু করে। গবেষণার তারা জানতে পারে যে হাঙ্গরটি ফ্রেশ ওয়াটারে থাকার জন্য নিজেকে উপযুক্ত করে তুলেছে। সোফিয়া যখন সেই হাঙ্গরের পেট কাটে, তখন তার মধ্য থেকে অনেকগুলো ছোট ছোট হাঙ্গরের বাচ্চা বেরিয়ে আসে। এটি দেখে সোফিয়া পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই হাঙ্গরটি মাত্র 2 মাসের। ও তো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি। এরপর আরো কিছু গবেষণা করার পর সোফিয়া জানতে পারে যে হাঙ্গরটি পার্থেনোজেনেসিস পদ্ধতিতে বাচ্চা জন্ম দিচ্ছে, যাতে বংশবৃদ্ধির জন্য কোনো পুরুষ সঙ্গীর প্রয়োজন পড়ে না। সোফিয়া আদিলকে জানায় যে লিলিথ হাঙ্গরের একদম নতুন একটি প্রজাতি তৈরি হয়েছে এবং দ্রুত এদের সংখ্যা বাড়ছে। যদি আমরা তাকে খতম না করি, তবে ওরা একদিন আমাদের সবাইকে শেষ করে ফেলবে। এটি শুনে আদিল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। পরের দিন সোফিয়া এবং আদিল সবকিছু মেয়রকে জানায় এবং দ্রুত এই ইভেন্টটি বাতিল করতে বলে। কিন্তু মেয়র ইভেন্ট বন্ধ করে অস্বীকার করে এবং উল্টা মানুষের মৃত্যুর জন্য সোফিয়াকে দায়ী করতে শুরু করে। এটি শুনে সোফিয়া রাগে মেয়রের ওপর চিৎকার করতে শুরু করে। মেয়র তৎক্ষণাৎ সোফিয়াকে তার অফিস থেকে বের করে দেয়, পুলিশকে সরিয়ে দিয়ে আর্মির ওপর দায়িত্ব দিয়ে দেয়। এরপরে মেয়র মিডিয়ার সামনে এসে হাঙ্গরের বিষয়টাকে একটা গুজব বলে উড়িয়ে দেয়। এটা দেখে সোফিয়া এবং আদিল একটি পরিকল্পনা তৈরি করে। এরপর আদিল হাঙ্গরের হাত থেকে শহরকে রক্ষার জন্য তার টিমের কাছে সাহায্য চায়। সব শুনে পুলিশ বাহিনী সহযোগিতা করতে রাজি হয়ে যায়। এদিকে সেই ইভেন্ট শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপর পুরো টিমকে সোফিয়া এবং আদিল তাদের পরিকল্পনা বোঝায়। তাদের পরিকল্পনা ছিল যে তারা কেটাকমে বোমা লাগিয়ে সেটিকে উড়িয়ে দেবে, ফলে সেখানে উপস্থিত সব হাঙ্গর খতম হয়ে যাবে। আদিল তার টিমকে 2টি ভাগে ভাগ করে নেয়। একটি টিম বোমা নিয়ে ভেতরে যাবে এবং দ্বিতীয় টিম নৌকায় তাদের জন্য অপেক্ষা করবে, কারণ সেই বোমাগুলো অ্যাক্টিভেট করার পর তাদের কাছে মাত্র 3 মিনিট সময়ই থাকবে। প্রথম দল বোমা সেট করে ফিরে আসলে ওরা সবাই নিরাপদ দূরত্বে সরে যাবে। এরপর সবাই এই মিশনে বেরিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণের মধ্যেই ইভেন্টটি শুরু হতে চলেছে। একটু পরেই মেয়র সেখানে চলে আসে এবং শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রতিযোগিতা শুরু করে। সবাই পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে। অন্যদিকে আদিল এবং তার টিম কেটাকনে পৌঁছে গিয়েছিল। কেটাকনের ভিতরে লিলিথ তার ব্রিডিং প্লেস তৈরি করে রেখেছিল এবং অসংখ্য হাঙ্গর সেখানে ঘুরছিল। সোফিয়ার কাছে একটি মেশিন থাকে, যার ফলে হাঙ্গর তাদের কাছে আসে না। তখন সোফিয়ার মনে সন্দেহ হয়, কারণ লিলিথ সেখানে ছিল না। কিন্তু তবুও তারা 2 জায়গায় বোমা লাগিয়ে দেয়। এরপরে সেখান থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ
হঠাৎ করে হাঙ্গর সেখানে এসে একজন অফিসারকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকি হাঙ্গরগুলাও তাকে খেতে শুরু করে। এটি দেখে বাকি পুলিশরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওরা দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সমস্যা হলো বোমার ট্রিগারটি হাঙ্গরের শিকারে পরিণত হওয়া অফিসারের হাতে ছিল। তাই একজন অফিসার দ্রুত সেই ডিভাইসটি তুলে বাটন টিপে দেয়, আর ঠিক সেই মুহূর্তে হাঙ্গর তার উপর আক্রমণ করে সেখানেই খেয়ে ফেলে। এখন অল্প সময়ের মধ্যেই বোমা ব্লাস্ট হতে চলেছিল, তাই সোফিয়া আদিলকে ধরে বাইরে নিয়ে যেতে শুরু করে। তখনই সেখানে থাকা বোমাটি খুব জোরে ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণে আদিল খুবই আহত হয় এবং কোনো মতে সোফিয়া আদিলকে নিয়ে পানির বাইরে চলে আসে। এরপর আদিলকে নৌকায় রেখে সোফিয়া আবার পানিতে যায়, কেউ বেঁচে আছে কিনা দেখার জন্য। কিন্তু সোফিয়া যেই সেখানে পৌঁছায়, হঠাৎ লিলিথ পানির ভিতর থেকে তার সামনে চলে আসে, যা দেখে সোফিয়া খুব বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত উপরে উঠে আসে। তখনই লিলিথ পুলিশের বোটের ওপর দ্রুত আক্রমণ করে, এতে সবাই ছিটকে পানিতে পড়ে যায়। সোফিয়া দ্রুত তার ওদের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে লিলিথ দুজন পুলিশকে খেয়ে ফেলেছিল। সোফিয়া কোনো মতে নিজের এবং আদিলের প্রাণ বাঁচায়। এরপর লিলিথ নদীর সেফটি নেট ভেঙে সাঁতারুদের দিকে এগোতে শুরু করে এবং একে একে ওদের ওপর আক্রমণ শুরু করে দেয়। এটি দেখে সাঁতারুরা ভয় পেয়ে সেখানেই থেমে যায়, কারণ তারা একদমই বুঝতে আসছিল না যে এটা কি হচ্ছে। হঠাৎ একটা হাঙর পানির ওপরে লাফ দিয়ে একজন সাঁতারুকে খেয়ে ফেলে এবং রক্তে নদীর পুরো পানি লাল হয়ে যায়। এটা দেখে সবাই খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়ে শুরু করে। সাঁতারুরা দ্রুত তীরে ওঠার চেষ্টা করতে চায়, কিন্তু একে একে হাঙ্গরের শিকারে পরিণত হতে থাকে। তখনই আর্মি বোট নদীতে চলে আসে এবং সেই হাঙ্গরের ওপর গুলি চালাতে শুরু করে। এটা দেখে পুলিশ চিফ তাদের গুলি চালাতে নিষেধ করে, কারণ সেই নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকগুলো বোমা এবং মিসাইল তখনও অ্যাক্টিভ ছিল। কিন্তু আর্মি তার কথা শোনে না এবং ক্রমাগত লিলিথের ওপর গুলি চালাতে থাকেন। ফলে লিলিথ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গুলি লেগে একটি মিসাইল উপরে উঠে যায় এবং নিচে ধাক্কা খেয়ে অ্যাক্টিভ হয়ে যায় ও একটু পরেই বিকট শব্দে ফেটে যায়। এতে সেখানে উপস্থিত লোকেরা খুব বেশি ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক ছুটতে থাকে। এই বিস্ফোরণের কারণে বাকি মিসাইল এবং বোমাও ব্লাস্ট হতে শুরু করে, আর একে একে নদীর উপর নির্মিত সেতু ও বাঁধগুলা ধ্বংস হতে থাকে। একটু পরেই শহরে সুনামি চলে আসে এবং সব লোকেরা পানিতে ডুবতে শুরু করে এবং দেখতে দেখতে পুরো প্যারিস শহর পানির নিচে ডুবে যায়। সুনামি শান্ত হওয়ার পর সোফিয়া আদিলকে খুবই আহত অবস্থায় পায় এবং দ্রুত একটা বিল্ডিং এর উপরে নিয়ে আসে, তবে বিল্ডিংটিও পানির নিচেই ডুবেছিল। অল্প সময় পরেই আদিলের জ্ঞান ফিরে আসে। একটু পরেই তারা দেখে যে তাদের আশেপাশে হাজার হাজার হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে, যা দেখে আদিল এবং সোফিয়া বুঝতে পারে যে লিলিথ শহরের অনেক জায়গাকে তার ব্রিডিং প্লেস বানিয়ে রেখেছিল এবং এখন যেহেতু পুরো প্যারিস শহর পানির নিচে ডুবে গিয়েছে, তাই পুরো শহরটি এখন হাঙ্গরদের দখলে চলে গিয়েছে। আর এভাবেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।